আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে গল্প শুরু করছি। গল্পের নাম পাগলা চণ্ডীর শ্মশান ঘাটে। হরিশঙ্কর রায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা সবাই বৈঠকখানায় ঘরে আড্ডা দিচ্ছি। একটু আগেই মা মুড়ি চানাচুর মেখে তেলে ভাজা দিয়ে আমাদের 5 জনকে 5টি বাটিতে করে খেতে দিয়ে গেছেন। এখন তিনি রান্নাঘরে গিয়েছেন ডিমের অমলেট আর খিচুড়ি রান্না করতে। আজকে আমাদের কারোর পড়াশোনা করার বিন্দু মাত্র ইচ্ছা নেই, তাই ইন্দ্র মামাকে সবাই চেপে ধরেছি গল্প বলার জন্য। ইন্দ্র মামা 2 দিন হলো আমাদের বাড়িতে এসেছেন। মুর্শিদাবাদ জেলার পলাশির কাছে পাগলাচণ্ডী গ্রামে তার বাড়ি। এই ইন্দ্র মামার বিশাল খেজুরের বাগান আছে, আর এই খেজুরের রস থেকে যে পাটালি গুড় হয় তা তিনি ট্রাক ভর্তি করে নিয়ে কলকাতায় আসেন বিক্রি করতে। এখানে এসে দিদির বাড়িতে তার ডেরা। সে যাই হোক, যে কটা দিন থাকেন আমাদের সকলকে তিনি খুব হইচই করে কাটান। কিন্তু ইন্দ্র মামার আরও একটা নাম আছে, আমরা আড়ালে আবদারে ওর নাম ধরেই ডাকি। সেটি হলো গুলমামা। মিথ থেকে গুলতানি মেরে সত্যি বলে চালাতে গিয়ে বেশ কয়েকবার ধরা পড়ে গেছেন। বাড়িতে তিনি গুলবাজ বলে প্রসিদ্ধ। ক্রমে ক্রমে আমরাও ভাই বোনেরা গুলমামা বলে কথা বলি। তবে মামার অনুপস্থিতিতে তার প্রসঙ্গে কোনো কথা আলোচনা হলে গল্প বলাই গুলমামার জুড়ি পাওয়া ভার, সে সত্যি হোক বা মিথ্যে হোক। ভূতের গল্প শোনার জন্যে মামন একেবারে নাছুর বান্দা। তার সেই এক গুঁয়ে স্বভাবের কাছে আমাদের অর্থাৎ বাবু, তনু আর আমি প্রত্যেকে যে আলাদা আলাদা পছন্দের গল্প ছিল তা মোটেই আমল পেল না। অর্থাৎ মামা ভূতের গল্পই শুরু করলেন। তবে সেটা গল্প হলেও সত্যি, অন্তত গুলমামার কাছে। তার জীবনের ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, আর এই জন্যই নাকি মামার আজ এই রমরমা গুড়ের ব্যবসা। মামা বলতে শুরু করলেন, তিনি চন্দ্রকেতুর হাট থেকে ফিরছিলেন। হাটের দোকান গোটাতে গোটাতে একটু সন্ধেই হয়ে গিয়েছিল বটে। হাটের অন্যান্য পড়শিরা অনেক আগে ফিরে গেছে। 2-1 জন যারা তখনও ফেরেনি তারা সব ভিন্ন ভিন্ন গাঁয়ের। তাই কিছু দূর একসাথে আসার পর প্রত্যেকের পথ আলাদা আলাদা হয়ে গেল। হাট থেকে পাগলাচণ্ডী ফিরতে হলে দুটি বিশাল মাঠ পেরোতে হয়। একটা মাঠ পেরোতেই ঝুপ করে সন্ধে নামল, আর একটা মাঠ পেরিয়েই নদী। নদীর খেয়া পার হলেই পাগলাচণ্ডী। আধার মাঠে চারদিকে ঝিঝি ডাকছে, দূরে গাছে গাছে জোনাকিও জ্বলছে। মাঠের এপার ওপার যেখান সেখান থেকে অজস্র শিয়ালের ডাক ভেসে আসছে। থেকে থেকে পেঁচাও ডেকে উঠছে।
মনে মনে সারা দিনের বেচা কেনার একটা হিসাব কষতে কষতে পথ হাঁটছে। হঠাৎ পাশ দিয়ে কয়েকটি শেয়াল ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে গেল। মানেটা কি? কাছের কোনো গাছে জোরে জোরে রাত পাখিরা ডেকে উঠল। মাঠটাও প্রায় শেষ হয়ে এসেছে, কেউ কোথাও নেই। একাই মেঠো পথে হাঁটছি। নদীর এপারে প্রায় শ্মশান ঘাটের কাছে চলে এসেছি, কিন্তু রাতে এখানে শব্দও হয় না বলে জনমানব শূন্য, একেবারেই নির্জন। এবার ডান দিকে ঘুরে কিছুটা গেলেই খেয়াঘাট। মাঠ থেকে পথে নামতে যাচ্ছি, এমন সময় হঠাৎ পায়ে নূপুরের শব্দের মতো আওয়াজ শুনতে পেলাম। ভালো করে কান পাততেই মনে হলো যেন পাশের মাঠের বাঁ দিক থেকে তা ভেসে আসছে। সেদিকে তাকাতেই দেখি সাদা শাড়ি পরা একটি মেয়ে মানুষ মাঠ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমারও তো খুব ভয় হয়ে গেল, খুব ভয় লাগছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মেয়েটি আমার আগে আগে চলতে লাগলো। আমার এবার ভয় হতে লাগলো। আমি কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়লাম। ভীষণ কৌতূহল হলো। নিঃশব্দে তার পিছে পিছেই চলছিলাম, কিন্তু চোখের পলকে হঠাৎ কোথায় সে অদৃশ্য হয়ে গেল। সামনে এগুচ্ছি আর চারদিকে তাকে খুঁজে যাচ্ছি। হঠাৎ দেখি শ্মশান ঘাটের সামনে, যেখানে শব্দও হয়, ঠিক সেখানেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। ভাবতেও লাগলাম, এই ঘুটঘুটে অন্ধকারে কোথা থেকে এলো এই মেয়েটি। হঠাৎ মনে হলো সে যেন আমাকে হাতছানি দিয়েই ডাকছে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম আমি। সেই মেয়েটি তার বাঁ হাতের বাহুর ওপর দিয়ে সে তার সাদা শাড়ির পাটটা আঁচলটিকে ঝুলিয়ে দিয়েছে, আর তার সেই শাড়ির আঁচলটা ক্রমশ যেন বড় হচ্ছে। এক সময় সেটা বড় হতে হতে উঠতে উঠতে একটা ঝাঁকড়া গাছের ওপর দিয়ে নদীর জলে গিয়ে পড়ল। রাতের এই ঘুটঘুটে অন্ধকারে কি করে যে সেই দৃশ্যটা স্পষ্ট দেখতে পাচ্ছি তা ভেবে পেলাম না। চিরকালই খুব সাহসী ডানপিটে ধরনের ছেলে ছিলাম। চোর ডাকাত ভূত প্রেত কোনো কিছুরই তেমন ভয় ডর ছিল না, বিশ্বাসও ছিল না। কিন্তু চোখের সামনে কোনো কিছুতেই তেমন ভয় ডর ছিল না। কিন্তু চোখের সামনে এই দৃশ্য দেখে আমার সাহসিকতার ভিত একেবারে টলে গেল। থমকে দাঁড়িয়ে গেলাম। মেয়েটি আবার হাতছানি দিয়ে ইশারায় ডাকল। তারপর সে মাথা ঝাঁকিয়ে গা দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসি আকাশ বাতাস বিদীর্ণ করে এসে ঠিক যেন আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেখলাম ওর দেহটা ক্রমশ ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে।
ভয়ে গা হাত পা আমার অবশ হয়ে গেল। দরদর করে ঘামতে শুরু করলাম। তক্ষুনি ছুটে খেয়াঘাটের দিকে এগোলাম, কিন্তু গিয়ে দেখি একটুও খেয়া নেই, মাঝিও নেই। রাত তখন সবে 8টা। প্রতিদিনই এই সময় খেয়াঘাটে 2-5 জন লোক থাকে, কিন্তু আজ কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। তারা সব কোথায় গেল? ভয়ে বুকের ছাতিটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। হঠাৎ ডান দিকে একটু দূরে আলোর আভাস পেলাম। ভরসা পেয়ে সেদিকে পা বাড়াচ্ছি, এমন সময় কানে ভেসে এলো সানাইয়ের সঙ্গে পায়ের নুপুরের শব্দ। কে যেন নাচছে। হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। আর একটু এগিয়েই তো আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হঠাৎ কি করে যেন একটি বিশাল রাজপ্রাসাদের দ্বারে এসে পৌঁছে গেছি। স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে বহু লোকের সমাগম। বনেদি ঘরানার দামি ফরাসে বসে আমি, তবলা, বীণাবাদল, আরও অনেক বাদ্যকর। হঠাৎ দেখি কানাই আর নিতাই, আমারই সেই হাটের পাশাপাশি দোকানদার, ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। এসে আমাকে আহ্বান করলো, এসো ভায়া, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো অবাক, এরা তো আমার সঙ্গেই হাট থেকে বাড়ি ফিরছিল, এখানেই বা কেন? আর আমার জন্যই অপেক্ষাই বা করছে কেন? এরা তো সব অন্য গাঁয়ে বাস করে, এখানে কোথা থেকে বা কি করে এলো? জিজ্ঞেস করতেই বলল, সেসব কথা পরে হবে, তুমি আগে ভেতরে এসো, বসো, খানাপিনা করো, নাচ গান করো। তাদের আহ্বানে খুব কৌতূহলী হয়ে ভেতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে আমার বিস্ময়ের আর সীমা রইল না। তক্তা পোষে ফরাসের ওপর জুত করে বসে আছে আমারই হাটের দোকানি বন্ধুরা। বলাই, ঝন্টু, নিপেন, সুধাময় সবাই হইচই করে উঠল, আমাকে বসতে দিল। কিন্তু যে মেয়েটি নাচ করছিল সে কেন উল্টো দিকে মুখ করে নাচছে? কেমন যেন বেমানান লাগছে। আমার ইচ্ছার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে যত সব এলোমেলো ব্যাপার ঘটে যাচ্ছে, অথচ আমি যেন কিছুই করতে পারছি না, কোনো প্রতিবাদ করতে পারছি না। ভাবতে লাগলাম, উল্টো দিকে মুখ করে এটা কি ধরনের নাচ? বিরক্তিতে বলে উঠলাম, তোমরা সব মানুষ না অন্য কিছু? বলার সঙ্গে সঙ্গে সেই নৃত্যরত মহিলা আমাদের দিকে হুঁশ ফেরালো ভূতগ্রস্তের মতো। দেখলাম শ্মশান ঘাটে সাদা শাড়ি পরা এ যে সেই মেয়ে। ভয়ে চমকে উঠলাম, উঠে ছুটে পালাতেও যাচ্ছিলাম। বন্ধুদের একজন হাত ধরে বসিয়ে দিয়ে বলল, ভয় পেও না, এ যে আমাদের দেখছো, আমরা কেউই জীবিত নই, সেই কবে মরে গেছি পলাশির যুদ্ধে। ভূত হয়ে কত কাল ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, মায়া ছড়াচ্ছি, মানুষের ঘাড় মটকাচ্ছি, তবে তোমার কোনো ক্ষতি করব না।
যদি আমাদের কথা রাখো। তারা বলতে লাগলো, আমরা ওই সময়ে যুদ্ধের সৈন্যদলে উচ্চ পদে আসীন ছিলাম। আমাদের লাশ দাহ হয়নি, কবর দেওয়াও হয়নি। এখন যেখানে খেয়াঘাট তার পাশেই স্তূপীকৃত পড়ে রইল, পচিয়ে গলে গেল, চিল শকুন টেনে ছিঁড়ে খেয়েও ফেলল। শুধু কঙ্কাল হয়ে পড়ে রইলাম। আমার আত্মার মুক্তি হলো না। সেই থেকে ভূত হয়ে এই শ্মশান ঘাটেই যেখানে সেখানে বিচরণ করছি। তবে এক নাচ গানের আসরের আয়োজন করে থাকি এখানে প্রতি অমাবস্যার রাতে। আমরা ভূত হলেও তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না। তোমাকে আমাদের খুব প্রয়োজন। আমরাই মায়া সৃষ্টি করে তোমাদের এখানে টেনে এনেছি। তুমি আমাদের উপকার করো, আমাদের আত্মার মুক্তির ব্যবস্থা করো। শ্মশান ঘাট থেকে সোজা 20-25 মিনিট উত্তরে হাঁটলে পাবে একটি খেজুর জঙ্গল। ভূতের ভয়ে সেখানে কেউ প্রবেশ করে না। প্রবেশ করলেও এমন সব অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হয় যে শেষে ভয় পেয়ে কেউ মারা যায়, কেউ ফিরেও যেতে বাধ্য হয়। সেখানে এখনও আমাদের ভাঙা হাড় গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তুমি সেখানে গিয়ে ওগুলো জোগাড় করে নিয়ে এসে ওই শ্মশানঘাটে দাহ করো, শ্রাদ্ধ শান্তিও করো, আমাদের উদ্ধার করো। আর ওই খেজুর বনটা কিনে নিয়ে ব্যবসা শুরু করো, তাহলে তোমারও উপকার হবে। জীবনে কোনো দিন অভাবে পড়বে না। কেউ তোমার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। ভয় পেও না, আমাদের কথা রাখো বলেই তারা সকলে উঠে দাঁড়ালো। আর সঙ্গে সঙ্গে তাদের মুখের চেহারা সব পাল্টে গেছে। কোথায় গেল আমার বন্ধুরা? মুহূর্তের মধ্যেই সবাই ভিন্ন ভিন্ন চেহারায় রূপ নিল। সৈন্য সাজে সজ্জিত সব যোদ্ধা পুরুষ, তাদের সবার কোমরে তরোয়াল, মাথায় পাগড়ি। এরপর তারা সকলেই ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। এই পর্যন্ত বলে গুলমামা চুপ করল। অমনি আমরাও ব্যাকুল হয়ে পরের ঘটনা জানার জন্য তাকে তাড়া দিতে লাগলাম। কিন্তু এমন সময় ভেতর থেকে আমাদের ডাক পড়ল। খিচুড়ি ও ডিমের অমলেট সহ রাতের খাবার একেবারে রেডি। তাহলে আমি এখানেই গল্পটি শেষ করলাম।